দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। জাপানি বিনিয়োগ আকর্ষণে নারায়ণগঞ্জের ২৫০০-এর মতো আরও দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় বেজা। ২০২৮ সালের মধ্যে বাংলাদেশে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায় আরব আমিরাত। ব্যবসা পরিবেশ সহজ করার আহ্বান। আসছে বাজেটে সব ধরনের কর কমানোর প্রস্তাব দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে নারায়ণগঞ্জের ২৫০০-এর মতো আরও দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চিন্তা করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এমন চিন্তার কথা জানিয়ে বলছে, নতুন অর্থনৈতিক জোন দুটি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। রোববার ২৫০০-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। জাপানি বিনিয়োগ আকর্ষণে নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। রোববার এই অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণকৃত ৫০০ একর জমি প্রথম ধাপে বেজাকে বুঝিয়ে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দ্বিতীয় পর্যায়ে আরও ৫০০ একর জমি দেওয়ার কথা রয়েছে, যেখানে অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলবে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন। এটা শুধু জাপানি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবে সেটা নয়। আমরা আশা করি যে বাংলাদেশ যে বিশ্বাসযোগ্যভাবে একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হতে পারে, সেটা বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের এবং অন্যান্য বড় ডেভেলপার যারা আছে তাদের কাছে বাংলাদেশের র্যাঙ্কিংটা অনেক উপরে নিয়ে যাবে। এবং জাপানি বিনিয়োগে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশে বর্তমানে ২৭৯টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা করছে, যেখানে মিয়ানমারে দেশটির ৪৩৮টি প্রতিষ্ঠান রয়েছে। তবে খুব শিগগিরই এ চিত্র পাল্টাবে বলে আশাবাদী বেজা। অন্য অনেক বিদেশি কোম্পানির যেমন সংখ্যা কম, একইভাবে জাপানি কোম্পানিরও বাংলাদেশের সংখ্যা খুবই কম। তবে আমরা যদি ৫ বছর আগের কথা চিন্তা করি, এখন সেটা কিন্তু ডাবলেরও বেশি হয়েছে এই অল্প সময়ে। এবং প্রতি বছর সেটা জাপানি কোম্পানি এখন গ্রোথ যেটা, সেটা এই গ্রোথটা কিন্তু ২০%-এর উপরে আছে। ভারতের মতন অর্থনীতির তুলনায় অত সংখ্যক জাপানি কোম্পানি এখানে হওয়ার কোনো বাস্তব কারণ নেই, কিন্তু মিয়ানমারের চাইতে যে বেশি হবে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। জাপানি বিনিয়োগকারীদের জন্য তাই দেশে আরও দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে বলে জানিয়েছে বেজা। বিদেশি কোম্পানির সাথে সাথে জাপানি কোম্পানি অনেকগুলো আসা শুরু করবে। তো এবং একইভাবে এর সাথে অন্যান্য জাপানি কোম্পানি যারা সরাসরি বিনিয়োগ করবে না, কিন্তু ইন্স্যুরেন্স খাতে আসতে পারে, ফিনান্সিয়াল সেক্টরে আসতে পারে, আইটি সেক্টরে আসতে পারে, এই ধরনের অনেকগুলো জাপানি কোম্পানি যারা ট্রেডিং করবে তারা আসতে পারে। শুধু ইনভেস্টমেন্ট না, ট্রেডিং ক্ষেত্রে অনেক জাপানি কোম্পানি তখন চলে আসবে। আমরা বিলম্বে হলেও শুরু করেছি যে বাংলাদেশে দ্বিতীয় জাপানি ইকোনমিক জোন, তৃতীয় জাপানি ইকোনমিক জোনের চিন্তা হচ্ছে। ২৫০০-এ স্থাপিত জাপানি অর্থনৈতিক অঞ্চলে ২০২১ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ইতিমধ্যে আমরা আমাদের ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী এক যুগে বাংলাদেশে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায় সংযুক্ত আরব আমিরাত। এজন্য বিনিয়োগ পরিবেশ সহজ করতে সরকার ও দেশীয় উদ্যোক্তাদের সহায়তা চেয়েছে দেশটি। বাংলাদেশ UAE বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এ সময় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সুউচ্চ অট্টালিকা আর যোগাযোগ অবকাঠামোর বিস্ময় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত জনশক্তি রপ্তানিকারক হিসেবে। আরব দেশটি থেকে $240 কোটি প্রবাসী আয় আসে বছরে। এর বাইরে $122 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্যের 75 ভাগই দেশটির দখলে। বাংলাদেশ থেকে রপ্তানি মাত্র $32 কোটি। This is the bilateral trade prospects which based on the ITC trade map and others indicators and which are open, and these are the Bangladesh export prospects to UAE. শুধু রপ্তানি নয়, বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগ সম্ভাবনার কথাও তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা দ্বিপাক্ষিক এই বৈঠকে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আগামী এক যুগে $1000 কোটি বিনিয়োগ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। There are enormous business opportunity for UAE investor in Bangladesh, ranging from food processing, pharmaceuticals, ICT, infrastructure development, industrial zoning, establishing new township, city development, port, logistic, power production and distribution, education, hotel and tourism, research and development. Businesses and investment are our main priorities, and we set a vision to reach bilateral trade of $5 billion by
2025 and $10 million by 2030. তবে এর জন্য বিনিয়োগ পরিবেশ সহজ করার তাগিদ এসেছে দেশটির পক্ষ থেকে। বিপরীতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিডা চেয়ারম্যান। And people are ready to come in Bangladesh to invest in Bangladesh. So I request government side as well as our business partner who in Bangladeshi, please try to help them to make to their investment in safe and smooth, and they don't want to run around this many tables and many ministries. I'm expecting from you, all of you, to double your effort and double your investment in Bangladesh and UAE. We would like the scale between UAE and Bangladesh, especially in trade, to go twice in short time. And this is, we cannot do it unless you help us to do it. One-stop service is online. You can go online, you see work permit and other services are all provided online. We will be incorporating many more services in the future. বাংলাদেশি পণ্যের প্রসার বাড়াতে 2020 সালে আরব আমিরাতে হতে যাওয়া দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান জানান দেশটির রাষ্ট্রদূত। All the support we need to set up. শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। Even the government of Bangladesh. বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসছে বাজেটে ব্যবসা সংশ্লিষ্ট প্রায় সব ধরনের কর কমানোর দাবি জানিয়েছে হিসাব নিরীক্ষকরা। তাদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএবির পক্ষ থেকে আসছে বাজেটে 2 ভাগ করে কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। পরামর্শ এসছে মূসকের তালিকাভুক্তির সীমা 36 লাখ থেকে বাড়িয়ে 48 লাখ টাকা করার। রোববার রাজধানীতে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বর্তমানে দেশের 40 লাখ মানুষের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন থাকলেও রাজস্ব বিভাগের হিসেবে নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন 22 লাখের মতো। এই সংখ্যা বাড়িয়ে বিদ্যমান ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার 30 থেকে নামিয়ে 25 ভাগে আনার প্রস্তাব করেছে আইসিএবি। একই হারে কমানোর পরামর্শ এসেছে দ্বিতীয় ধাপেও। হিসাব নিরীক্ষকদের সংগঠনটি প্রস্তাব করেছে কর্পোরেট কর হার কমানোরও 2 ভাগ করে সব খাতের জন্য। বর্তমানে 35% থেকে যদি 25% যদি টার্গেট করে প্রতি বছর আগামী বছর যদি গড়ে 2% করে কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা যায়, এটা ইকোনমিক বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনার গতি আপনার বাড়াবে এবং লং টার্মে ইনভেস্টমেন্টকে আপনার স্বদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে শুরু করে দেশীয় উৎপাদনশীলতা বাড়াবে। সরকারকে করের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি এবং কর প্রশাসনকে আধুনিকায়ন এবং করদাতাদের হয়রানি দূর করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। যে সকল ব্যক্তি যৌক্তিকভাবে আয়কর দেওয়ার যোগ্যতা রাখেন তারা যেন আয়করের আওতাভুক্ত হন এবং নিয়মিত আয়কর প্রদান করেন। আয়করযোগ্য লোককে করের আওতায় আনা হলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এবং বর্তমানে করদাতাদের উপর চাপ কমবে। সেই সঙ্গে নতুন উদ্যোগে উৎসাহ দিতে আইসিএবি ক্ষুদ্র ব্যবসার করমুক্ত আয়সীমা 36 লাখ টাকা থেকে বাড়িয়ে 50 লাখ টাকা করার পক্ষে, আর মূল্য সংযোজন কর বা মূসকমুক্ত ব্যবসার সীমা বাড়িয়ে 48 লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। টার্নওভার ট্যাক্সের সীমা বর্তমান থেকে 20 লাখ বাড়িয়ে 1.5 কোটি টাকায় উন্নীত করার কথাও বলেছে সংগঠনটি। তবে হারের ক্ষেত্রে আগের মতো শতকরা 3 ভাগে আপত্তি নেই তাদের। আর আদায় বাড়াতে আইসিএবির তাগিদ মূসক ফাঁকি ঠেকানোয়। বিপুল সংখ্যক ভ্যাট রেজিস্টার্ড ব্যবসায়ী এখনও অনলাইনে রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে হবে। সাথে সাথে জাতীয় রাজস্ব বোর্ডের অবকাঠামোগত পরিবর্তন, মাঠ কর্মীদের প্রশিক্ষণ সহ অন্যান্য ব্যবস্থাগুলো বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে আয়কর দেয়ায় করদাতাদের উৎসাহী করতে আয়ের 25 ভাগের উপর সরাসরি 15% করে কর রেয়াতের প্রস্তাবও করেছে সংগঠনটি সংবাদ সম্মেলনে। কার্যকরী করার জন্য সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় পতনের মুখে ঢাকা শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচক 1 ভাগ পতনের শিকার হয়েছে। সার্বিক সূচক ডিএসইএক্স 58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5512-তে। কমে গেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে মাত্র 354 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 94টির, কমেছে 206টির, আর অপরিবর্তিত রয়েছে 43টির দর।
এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিল স্টক ব্রোকারেজের। আজকে ট্রেডিং আওয়ারের শুরু থেকেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্সের একটি কনসিস্টেন্ট ডাউন ট্রেন্ড লক্ষ্য করেছি এবং আজকে দিন শেষেও দেখতে পাচ্ছি যে DACX 58 পয়েন্টের মতো ডিক্রিজ করেছে। অন্যদিকে আজকে যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সেক্টরাল পারফরমেন্সের দিকে লক্ষ্য করি তবে আমরা লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে পাওয়ার এবং টেলিকমিউনিকেশন এই দুইটি সেক্টর ছাড়া বাকি সবগুলোই সেক্টরই নেগেটিভে ক্লোজ হয়েছে বলে দেখতে পাচ্ছি এবং এর মধ্যে আজকে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ব্যাংকিং সেক্টর, যার মধ্যে আজকে ব্র্যাক ব্যাংক মোস্ট ট্রেডেড শেয়ারগুলো তালিকা সবার শীর্ষে অবস্থান করছে। যদিও আমরা ব্র্যাক ব্যাংকের আজকের প্রাইসে 7.2%-এর একটি কারেকশন লক্ষ্য করছি। আমরা জানি যে গত বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড অ্যানাউন্স করা হয়েছে এবং আমরা মনে করছি যে এই ডিভিডেন্ড জেনারেল ইনভেস্টরদের এক্সপেকটেশন ফুলফিল না করার কারণেই আজকে আমরা মার্কেটে এই প্রাইস কারেকশন লক্ষ্য করছি। অন্যদিকে জিপির ওপর থেকে এসএমপির রেগুলেশনগুলো তুলে দেওয়ার পর থেকেই মার্কেটে আমরা জিপি নিয়ে একটি পজিটিভ ভাইব লক্ষ্য করছি এবং তার কন্টিনিউশনে আজকেও দিন শেষে জিপি এবং ওভারঅল টেলিকমিউনিকেশন সেক্টরই আপওয়ার্ড ট্রেন্ডে ক্লোজ হয়েছে। অন্যদিকে ওভারঅল ইন্ডেক্সের নেগেটিভ ট্রেন্ড এবং লার্জ ক্যাপ সেক্টরগুলোর নেগেটিভ পারফরমেন্সের কারণে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল ডেইলি টার্নওভার অনেকটাই কমে গেছে এবং আজকে সারাদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে 354 কোটি টাকার, যা কিনা গত 3 মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও আমরা জানি যে টার্কিশ একটি কোম্পানি সিঙ্গার বাংলাদেশের 57% স্টেক অ্যাকোয়ার করার প্রসেসে আছে উইথ 50% ডিসকাউন্ট দেন দ্য কারেন্ট মার্কেট প্রাইস। এই কারণে আমরা আগামীকাল মার্কেটে এই কোম্পানিটির শেয়ার প্রাইসে কিছুটা কারেকশন এক্সপেক্ট করছি। ব্রেক্সিট ইস্যুতে এবার থেরেসা মের প্রধানমন্ত্রীর পদ হুমকির মুখে পড়েছে। মের মন্ত্রিপরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য মেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবার উদ্যোগ নিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আর শেষ পর্যন্ত এমনটি ঘটলে নতুন প্রধানমন্ত্রী খুঁজতে হবে ব্রিটিশদের। যদিও ডেপুটি প্রধানমন্ত্রী এমন ঘটনার কথা অস্বীকার করে বলেছেন তিনি বর্তমান অবস্থায় দায়িত্ব নিতে প্রস্তুত নন। যদিও দেশটির অর্থমন্ত্রী নিজ সরকারের মধ্যে বিদ্রোহের খবরের প্রতিক্রিয়ায় বলেছেন প্রধানমন্ত্রী পরিবর্তন করলেই ব্রিটেনের ব্রেক্সিট ভাগ্যে পরিবর্তন আসবে না, বরং ব্রিটিশদের ঠিক করতে হবে তারা ঠিক কী ধরনের বিচ্ছেদ প্রক্রিয়ার পক্ষে। বিশ্লেষকরা বলছেন সরকারের বিদ্রোহ ঘটলে এটি নির্বাচনের দিকে গড়াবে, যা ব্রেক্সিটের ভাগ্যকে আরও অনিশ্চিত করে তুলবে। এদিকে মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবে এমন নিশ্চয়তা পেলে বিরোধী লেবার পার্টি ব্রেক্সিট সমঝোতাকে সমর্থন দেবার ঘোষণা দিয়েছে। This is not about the Prime Minister or any other individual. This is about the future of our country. And changing Prime Minister wouldn't help us. Changing party in government wouldn't help us. We've got to address the question of what type of Brexit is acceptable to Parliament, what type of way forward Parliament can agree on, so that we can avoid what would be an economic catastrophe of a no-deal exit. 737 ম্যাক্স সিরিজের উড়োজাহাজ বসিয়ে রাখার জন্য বোয়িংকে ক্ষতিপূরণ গুনতে হবে প্রতিদিন 150 থেকে 250 কোটি মার্কিন ডলার। আর সেই হিসেবে সারা বিশ্বের উড়োজাহাজ সংস্থাগুলোকে কমপক্ষে 1,500 কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে বোয়িংকে। আর সেই সংখ্যাটি যে আরও কয়েক গুণ বেড়ে যাবে তা এখনই না বললেও চলে। এরই মধ্যে ক্রয় আদেশ বাতিলের ঘোষণাও আসছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 6 মাসের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় পড়ে বোয়িংয়ের 787 ম্যাক্স, যাতে মৃত্যু হয় 5 শতাধিক মানুষের। একই ধরনের দুটি দুর্ঘটনায় নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে বোয়িংয়ের এই মডেলটি ব্যবহার বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা। নড়ে চড়ে বসে উড়োজাহাজ উৎপাদন, পরিচালনা এবং এর সাথে জড়িত নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে দুর্ঘটনার প্রথম শিকার ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ব্যাপারে তদন্ত শেষ করে এনেছে দেশটি। তদন্ত দলের প্রধান বলছেন পুরো প্রতিবেদন প্রকাশ পেতে আরও 6 মাস সময় লাগবে। তবে তদন্ত দল নিশ্চিত প্লেনে ব্যবহৃত বিশেষ সফটওয়্যার সম্পর্কে প্রশিক্ষণ না থাকায় শেষ মুহূর্তে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে পাইলট হাল ছেড়ে দিয়েছিল। আমরা তদন্তে যেটা পেয়েছি তাতে মনে হয়েছে শেষ মুহূর্তে পাইলট সম্ভবত ফ্লাইটের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং হাল ছেড়ে দেন। এমন অবস্থায় 737 ম্যাক্স মডেলের সফটওয়্যারের ত্রুটি সারানোর ঘোষণা দিয়েছে বোয়িং। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পাইলটদের প্রশিক্ষণের ঘোষণাও দিয়েছে বোয়িং। We're also committed to making safe airplanes even safer and providing the best products, training and support to our global airline customers and pilots. Soon, we'll release a software update for the 737 MAX that will address concerns discovered in the aftermath of the Lion Air Flight 610 accident. কিন্তু এমন আশ্বাসেও বিপদ পিছু ছাড়ছে না বোয়িংয়ের। এরই মধ্যে 737 ম্যাক্স কিভাবে ফেডারেল এভিয়েশন অথরিটির ছাড়পত্র পেল সে বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। উড়োজাহাজটির সফটওয়্যার কিভাবে ডিজাইন করা হয়েছে এবং পাইলটকে কেন সফটওয়্যারটি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়নি তাও খতিয়ে দেখা হবে তদন্তে। শুধু তাই নয়, বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণও গুনতে হবে বোয়িংয়ের মডেলটি বসিয়ে রাখার জন্য।
হিসেব বলছে যার পরিমাণ দৈনিক 150 থেকে 250 কোটি ডলার। মোট অঙ্কে যার পরিমাণ এরই মধ্যে 1,500 কোটি ডলার ছাড়িয়েছে। তারপরও সারা বিশ্বের বিমানযাত্রী ও অপারেটর সংস্থাগুলোকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন বোয়িংয়ের প্রধান নির্বাহী। We're taking action to fully reassure airlines and their passengers of the safety of the 737 MAX. We regret the ongoing challenges the grounding has caused for our customers and the flying public. Our entire team stands behind the quality and the safety of the aircraft we design, produce, and support. A deep sense of commitment I personally share with them. Our mission is to connect, protect, explore, and inspire the world, and we'll fulfill it only by upholding and living our values. যদিও বোয়িংয়ের এমন কথায় সন্তুষ্ট হতে পারেনি ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদা। বোয়িংয়ের $6 বিলিয়ন ক্রয় আদেশ বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 2014 সালের প্রতিটি $490 কোটি মূল্যের 50টি উড়োজাহাজ কেনার চুক্তি করে এয়ারলাইন্স সংস্থাটি। এখন পর্যন্ত যার মাত্র একটি হাতে পেয়েছে তারা। ইন্দোনেশিয়া লায়ন এয়ারও 787 ম্যাক্সের ক্রয়াদেশ বাতিলের চিন্তাভাবনা করছে। আর নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণে বোয়িং কারখানা পরিদর্শনে গেছে ইউএস এয়ারলাইন্স। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।